মমতা ব্যানার্জি কিন্তু কঠিন জিনিস, আমি অন রেকর্ড বলছি, মমতাদি কিন্তু কঠিন জিনিস। আমি মমতাদিকে খুব কাছ থেকে দেখেছি। মমতাদিকে যে না চেনে সে এখনো মায়ের গর্ভে। দিদি তো শুভেন্দু ফোবিয়ায় ভুগছে এখন। শুভেন্দুর নাম শুনলে দিদি বলছে এই জল খা, দুরক জল বেশি খেয়ে নে। দিদি, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নিয়ে ধর্ণা করছেন। এসআইআর এই যে নাম বাদ গেছে, এই সমস্ত বিষয়ে ভোটাধিকার রক্ষার স্বার্থে তিনি ধর্ণা করছেন, এবং সেই ধর্ণায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, তিনি একটি সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করেছিলেন তার বক্তৃতাটা। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে বললেন যে সাবজেক্টে এসো, এসআইআর ইস্যুতে এসো। অর্থাৎ কোথাও গিয়ে সেই সংস্কৃত শ্লোক যেটা তিনি বলছিলেন সেটাকে মাঝখানেই বন্ধ করে দিলেন, 2 লাইন বলতে পেরেছিলেন। তো আমাদের যে কালচার, সেই কালচারকে ধ্বংস করার চেষ্টা চলছে কি? দেখুন, দিদি সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। আমার মুখ থেকে আমি একটা কথা ইংরেজিতে জানি, আমি খুব একটা পড়াশুনো করিনি, জুলজি অনার্স নিয়ে বিএসসি পাস করেছি। দ্য লিস সেড দ্য বেটার। দিদি সম্বন্ধে এই কথাটাই খাটে। সে সংস্কৃত ঋতব্রত যদি বলে থাকেন, তিনি হয়তো আমাদের সংস্কৃতিকে হয়তো তুলে ধরতে চাইছিলেন। ঋতব্রত সম্বন্ধে আমার ধারণাটা খুব খারাপ, কারণ এই ঋতব্রতর হাতেই একবার দিদিকে মার খেতে হয়েছিল। তখন দিদি দিল্লি গেছিলেন। ঋতব্রতকে তারপরে রাজ্যসভায় আনা হলো। এখন তিনি আছেন কিনা আমি জানি না। এই মুহূর্তে আছেন? এই মুহূর্তে আছেন। আচ্ছা, রাজ্যসভায় এমপিদের তো সেই অর্থে কোনো কাজ নেই, কাজ নেই বলবো না। রাজ্যসভায় এমপিরা যারা যেতেন তাদেরকে এমএলএরা ভোট দেন। এমএলএরা তখন বিভিন্ন ডিমান্ড পেশ করেন যে আমাকে এই করে দাও, আমাকে অমুক উন্নয়ন করে দাও, তাদেরকে সেটা করে দিতে হয়। তো মমতা ব্যানার্জি ঋতব্রত হয়তো একটু হাততালি পাচ্ছিলেন, জানি না সেটা কি পাচ্ছিলেন ঋতব্রত সম্পর্কে বাংলার মানুষের ধারণা কিন্তু খারাপ। তার হাতে মমতা ব্যানার্জিকে একবার নিগৃহীত হতে হয়েছিল। তারপরের দিন প্রেসিডেন্সি হলো, মানে প্রেসিডেন্সি বেকার হল ভাঙচুর হলো। অনেক বড় ইতিহাস। তো মমতাদি মার খেয়েছেন। আমি বেলভিউতে ভর্তি ছিলাম, আমি দেখতে গেছিলাম, পার্সোনালি আমি গেছিলাম। তখন রাজ্যপালও এসছে। তখন রাজ্যপাল কে ছিলেন আমি জানি না, রাজ্যপালও এসছেন। তখন খাস খবরে বিশ্বদা চাকরি করতেন, বিশ্ব মজুমদার। তখন বিশ্বদা বললেন যে সোনালি, তুমি কি জানো তোমার বাড়ির পাশেই তো প্রেসিডেন্সি? হ্যাঁ, অবশ্যই জানি, প্রেসিডেন্সি আমার বাড়ির পাশে। তখন বললো প্রেসিডেন্সি ভাঙচুর হয়েছে? আমি জানি না বিশ্বদা। রাজ্যপাল প্রেসিডেন্সিতে গেছেন, রাজ্যপালও গেছেন দিদিকে দেখতে, দিদি কেমন আছেন আর কি। তো ঋতব্রত এসছেন, ভালো। কেউ যদি সিপিএম কোনো একটা দল থেকে ভাঙিয়ে আসে তবেই তো আমাদের দলটা বাড়বে। দলটা তো সেইভাবেই ক্ষমতায় এসেছিল। দেখুন, মমতা ব্যানার্জির কিন্তু ব্রেন চাইল্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি একটা কথা বলি যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দেবকী, আর আমরা হাজার হাজার যশোদা সেই তৃণমূল কংগ্রেসকে লালন পালন করেছি, তবেই তো তৃণমূলটা ক্ষমতায় এসছে। আজকে কেউ আছেন, কেউ পৃথিবী থেকে চলে গেছে। মমতা ব্যানার্জি সব পারেন। মমতা ব্যানার্জি, মুকুল রায় কিছুদিন আগে মারা গেলেন। মুকুল রায় তখন পার্টির প্রতীকটা রেজিস্ট্রেশন করাতে ইলেকশন কমিশনে যেতে হতো। মুকুল রায়ও গেছে। মুকুল রায় তো দলের অনুগত সৈনিক ছিলেন। মুকুল রায়কে জিজ্ঞেস করছেন, মুকুল তোমার কয় ছেলে মেয়ে? মুকুলদা হেসে বলছেন, দিদি আমার মেয়ে নেই, আমার একটাই ছেলে। তখন আমি বলছি, মুকুল আমরা কী নামে ডাকবো ওকে? মানে ছেলের নামটা কি? আমি ডাইরেক্ট বলছি না, ছেলের নামকে আমরা কী নামে ডাকবো? মুকুলদা বললো, তোরা তো পিসি, তুই বা দিদি ওকে যে কোনো নামে ডাকতে পারিস। তখন আমি বললাম, যে কোনো নাম মানে? বললো, ওর ডাক নাম হচ্ছে হাপুন, আর ভালো নাম হচ্ছে শুভ্রাংশু। তো আমি বললাম, তাহলে আমরা হাপুন নামেই ডাকি, হাপুনটা অনেক সহজ। মুকুলদা বললো, তাই ডাকিস। হাপুন মুকুলদা মারা যাওয়ার দিন মুকুলদাকে দাহ করে আমার বাড়িতেও এসছে। তখন তোমার জামাইবাবুর সঙ্গে বা দাদা বলো যাই বলো, তার সঙ্গে দেখা হয়েছে। আমার সঙ্গে নাকি দেখা করতে চাইছিল। আমি রাত্রেবেলা হয়ে গেছে 2:05। তখন তোমার দাদা বললো, না রে হাপুন, এখন যাস না, তোর পিসি ঘুমাচ্ছে, আর তোর পিসি তো অসুস্থ জানিস। আমি মুকুল অসুস্থ থাকাকালীন একবার হাপুনকে ফোন করেছিলাম। হাপুন একবার এমএলএও হয়েছিল। তখন আমি হাপুনকে বললাম, হাপুন তোরা যদি পারমিশন দিস তাহলে আমি মুকুলদাকে একদিন দেখতে যাব। আচ্ছা।
তখন হাপুন বলল, পিসি তুমি দেখতে আসবে, এটা ভালো কথা, দলের তো আর কেউ খবর নেয় না। কি বলছিস? বলে হ্যাঁ, দলের কেউ খবর নেয় না। তুমি মানে যখন যে কাজ করতে পারবে না তখন দলের আর না, দরকার নেই। এই মমতাদি তো এইখান থেকে বাঙালির অস্মিতা নিয়ে মিছিল করে গেছেন। তিনি খুব ভালো করে জানেন যে আমাদের হাজব্যান্ড এখানকার এক্স কাউন্সিলর, আমার এখানে বিয়ে হয়েছে। একবারও মনে হয়নি তো যে সোনালির খবরটা নিয়ে আসে। আমি কি করিনি মমতাদির, কোনোদিনও আসেননি না অসুস্থ থাকা? না না না, একবার খবরও নেয়নি কাউকে দিয়ে একবার খবর, না না, নো ফোন। ইভেন আমাকে যখন টিকিট দেওয়া হচ্ছে না, তখন সুব্রত বক্সী আমাকে বলেছিলেন, মানে আমি তো আগে তৃণমূল করতাম, সোনালি একবার আসবি? তখন আমি বললাম হ্যাঁ। কে, বক্সিদা বলছো? আমার বক্সিদাকে তুমি সম্বোধনে বলতাম। বলে হ্যাঁ, আমি বক্সিদা বলছি। আমি কোথায় যেতে হবে বক্সিদা বলো? বলো আমার ভবানীপুরের বাড়িতে। বক্সিদার ভবানীপুর একটা বাড়ি আছে, তার পৈতৃক বাড়ি। বলে অবশ্যই আসবো। আমি যাওয়াতে বক্সিদা হাউ হাউ করে কেঁদে ফেললো। বক্সিদা তুমি কাঁদছো কেন? মানে আমাকে টিকিট দিতে পারবে না বলে বক্সিদা কাঁদছে। বলে তোকে বোধহয় আবার টিকিট দেওয়া যাবে না। কেন বক্সিদা, আমার কী অপরাধ? আমি তো পার্টির জন্য যতটা পেরেছি নিজেকে নিঃশেষ করে দিয়েছি। বললো ভাইপো, আমি তো ওর মায়ের স্থানীয়, আমি তো ওর সঙ্গে শেয়ার করতে পারবো না। বলে বক্সিদা খুব কাঁদলো। বললো না রে, আর আমি তোকে যদি টিকিট না দেওয়া যায়। বক্সিদা খুব জগন্নাথ ভক্ত। বললো তুই জানিস আমি ভীষণ জগন্নাথে বিশ্বাসী। আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, মমতা দিকে দিয়ে কিন্তু আমি একটা ফোন করাবোই। দিদি ফোন করবেন। আমি সারা রাত মোবাইলটা খোলা রাখলাম। আমার তখন দুটো ল্যান্ডফোন, 22194500 না 22197200, কিন্তু নো ফোন কেম। পরের দিন যখন আমি বিজেপিতে জয়েন করেছি, তখন আমাকে একটা ফোন আসলো আমার কাছে। কে ফোন করলেন? দিদি বা অভিষেক, কেউ ফোন করেন। ফোন করলো অভিষেকের সেক্রেটারি সুমিত্রা। তখন বললেন যে দিদি আমি সুমিত কথা বলছি। আমি খুব ভালোভাবে বললাম হ্যাঁ সুমিত বল। তখন বললো আপনাকে আমাদের বস ডেকেছে। বস মানে অভিষেক। আচ্ছা। এলো কটার সময়? বললো সন্ধ্যে 7টা। তখন আমি বিজেপিতে জয়েন করে গেছি। তখন আমি বললাম দেখ বাবু, আমি তো এখন বিজেপি করি, বিজেপিতে জাস্ট জয়েন করেছি, আমি তোদের গিয়েও এম্বারাস করবো না, আর নিজেও এম্বারাসড হব না। আমি তোদের ওখানে যেতে পারছি। বলে তাহলে আমি বসকে কি কথাটাই বলবো? আমি বলবো আমি যে দলটা করি সে দলটা অন্তর থেকে করি। এখন আমি দল করি বিজেপি, বিজেপির জন্য আমার একেবারে উৎসর্গিত প্রাণ। কিন্তু সামাও বিজেপি আমাকে বিশ্বাস করতে পারে না। বিজেপিও বিশ্বাস না, বিজেপিও বিশ্বাস করতে পারে না যে আমি তৃণমূল থেকে এসেছি। আমি বিজেপির অনেক বড় বড় নেতৃত্বের সঙ্গে মিটিং করি, তাকে বলে আসি যে ডোন্ট ইম্পোজ 356। তখন সেই লোকটা বলে যে কেন দিদি, কেন আমরা 356 করবো? রাষ্ট্রপতি শাসন জারি না হলে আমরা ক্ষমতায় আসবো কী করে? এরকম রাষ্ট্রপতি শাসন জারি হলে মমতা ব্যানার্জি তো অনেক নাটক দেখেছেন, মমতা ব্যানার্জি হয়তো নিজে বিষ খেয়ে নেবে। তাহলে আপনারা লড়বেন কার বিরুদ্ধে? মরা লোকের বিরুদ্ধে লড়ে তো কোনো লাভ, বিষ খেলে তো মানুষ মরে যাবে। মরা লোকের বিরুদ্ধে লড়ে তো কোনো লাভ নেই। রূপা গাঙ্গুলি, ভারতী ঘোষ, রাজা গোপাল ধর চৌধুরী সবাই ছিলেন ওই মিটিংয়ে। তো সবাই এক দিকে মত দিল। রূপা গাঙ্গুলি আমার সঙ্গে সায় মেলালো। রূপা গাঙ্গুলি তো চোস তিন্দি বলেন। আমি অজয় মিশ্র যে এসেছিলেন, সে সেন্ট্রাল হোম মিনিস্টার, ডেপুটি সেন্ট্রাল হোম মিনিস্টার অমিত শাহর আন্ডারে। আমি বললাম দেখুন স্যার, আমি রূপা গাঙ্গুলির মতো অত ভালো হিন্দি বলতে পারি না, আমার টুটা ফোটা হিন্দি। তখন বললো ম্যাডাম আমি বাংলা বুঝি কিন্তু বাংলা বলতে পারি না। আবার 6 তারিখে উনি আসবেন, যাব আমরা, উনি যদি ডাকেন। কিন্তু আমরা ওনাকে হাত জোর করে রিকোয়েস্ট করেছি, ভারতী ঘোষ রিকোয়েস্ট করেছেন, আমি রিকোয়েস্ট করেছি, রূপা গাঙ্গুলি রিকোয়েস্ট করেছেন যে 356 করবেন না। 356 করলে মমতা ব্যানার্জি যা নাটক করবে, সেই নাটক কমব্যাক্ট করার মতো জায়গায় কিন্তু বিজেপি নেই, অন্তত বাংলা বিজেপি নেই। বাংলায় বিজেপির সংগঠন কি মজবুত আছে যাতে তারা ক্ষমতায় আসতে না পারে? না, একদম না। সেই সংগঠনটাই যাতে মজবুত করা যায়, তার জন্য অমিত শাহজি বা মোদিজি ওই সেন্ট্রাল হোম মিনিস্টার, ডেপুটি সেন্ট্রাল হোম মিনিস্টার অজয় মিশ্রাজিকে তাকে পাঠিয়েছে। তিনি কখনো অ্যাক্রোপলিস মলে, কখনো উত্তরপ্রদেশ ভবনে, এক এক সময় এক এক জায়গায় মিটিং করছেন। তিনি আমাদেরকে বলছেন যে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তখন আমরা বললাম যে স্যার আপনি যে আসছেন, বাংলাকে যে এতটা সময় দিচ্ছেন, সেই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তখন বললেন যে আপনারা বলুন।
তো আমাদের কাছে বাংলা ভাষায় তো সরো করো। আমরা বললাম বাংলায় বলছি। বললো হ্যাঁ বলুন, আমি বাংলার একজন স্ক্রিপ্ট রাইটার নিয়ে এসেছি, আপনারা যা বলছেন আমি কিন্তু সবটা লিখছি। আমি গেছি, আমার হাজব্যান্ড গেছেন, আমার মেয়েও গেছে। আচ্ছা। তখন মেয়ে তো অত পার্টি টার্টি কিছু বোঝে না, বা বুঝলেও করতে চায় না। হ্যাঁ, তখন বলে মা আমাকে আর যে পার্টি করতে বলো, আমাকে তৃণমূল করতে বলো না। আমি বললাম কেন রে? বলে তৃণমূল কংগ্রেস তোমাকে কিন্তু অনেক কাঁদিয়েছে, তোমার কান্না আমি ভুলিনি। আর মমতাদি এতটাই ভিন্ডিকটিভ যে আমার সঙ্গে আমার বরের বিয়ে তো হবেই, নাহলে বর হবে কী করে। মমতাদি ওইখানকার কাউন্সিলর ছিলেন, এই সিটটাকেও লেডিস করে দিয়েছে। মমতাদি বলবে রোটেশন অমুক তমুক, কিচ্ছু রোটেশন, উনি তো চিফ মিনিস্টার, ওনার তো সব ক্ষমতা। উনি তো পারলে সেই রোটেশন চেঞ্জ করে দিতে পারেন, বা মেয়রকে বলতেন যে এই রোটেশনটা আমি হবে না, এই রোটেশনটা তুই করিস না, বা তুমি করো না। মমতাদি বললেন মানে যে দলটার জন্য আপনি এত করলেন, হ্যাঁ, সেই দল আজকের আপনার একটা খবরও নেয় না। আর যে না। সময় ছিলেন সেই সময়ও তাহলে শেষের দিকে গুরুত্ব পান না, গুরুত্ব পাই, একদম গুরুত্ব পাই। তবেই তো আমি বিজেপিতে গেছি। আর বিজেপি আমাকে ওয়ার্ম রিসেপশন, আমি গেছি 8 মার্চ, এই তো 8 মার্চ কাল পরশু গেল আর কি। আমাকে ওয়ার্ম রিসেপশন, আমাকে মানে তখন দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিলেন, শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হননি। দিলীপ ঘোষ বললো আমাকে হাতটা ধরে, দিদিভাই তুমিও আমাদের দলটা করতে এসেছো। আমি দিলীপদা তোমায় আমাকে তোমার দলটা করতে দেবে না? দিলীপদা বললো তুমি তো যে দলে যাবে সে দলের অ্যাসেট গো, তোমার মতো মানুষকে কে নিতে না চায়। আমরা গুরুত্ব পাচ্ছেন না। না, গুরুত্ব দিচ্ছে না। ওই যে আমরা তৃণমূল থেকে গেছি, ওটা মানে, কিন্তু শুভেন্দু অধিকারী তো তৃণমূল থেকে এসেছে, কিন্তু শুভেন্দু অধিকারী তো এই মুহূর্তে বিরোধী দলনেতা, তিনি যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন। হ্যাঁ দেখুন, শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। যে মমতা ব্যানার্জি বলেন যে আমি 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, তিনি নন্দীগ্রামে হেরে যান। হাউ? এবং বিজেপি যে পরিবর্তন যাত্রা করছে, কি মনে হয় এই পরিবর্তন যাত্রা করলে ভোটের 1 মাস আগে সংগঠন মজবুত করা না, যাবে? বিজেপি সংগঠনের দিকে নজরই দিচ্ছেন। আমি নিজে বিজেপি কর্মী হয়ে বলছি, আমাদের পাড়ায় এমন অনেক বিজেপি মানে নেতা আছে যাদের গ্রহণযোগ্যতা খুব কম, তাদের কিন্তু বিজেপি মাথার উপর রেখেছে। এবং এই যে ভোটের আগে বাইরের রাজ্য থেকে নেতাদেরকে নিয়ে এসে এই সমস্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে এলাকার মানুষজন তাদেরকে চেনেনি না। যেমন আমি যেটা দেখেছি বলি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তো এলাকার মানুষ চেনেন না। তো সেই অর্থে তাদেরকে আনলে কি সেই গ্রহণযোগ্যতা মানুষ পাবে? পাবে না, একদম পাবে না। সেই জন্য তবেই তো ওরা 356-এর দিকে এগোচ্ছে। ঠিক। আমরা বলছি কিন্তু মমতাদি ডোন্ট ইম্পোজ 356, 356 করতে যাবেন না, বা রাষ্ট্রপতি শাসন করতে যাবেন না। এই মানে রাজ্যের বিজেপি নেতৃত্ব তার মানে ততটা মজবুত নেই যে যাতে তারা প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষের না, গ্রহণযোগ্যতা কিভাবে তৈরি করতে তাই তো জানে না, আমাদেরকে ব্রাত্য করে রেখেছে। আমি তো একটা জায়গায় 4 বারের এমএলএ ছিলাম, একবার ডেপুটি স্পিকার ছিলাম, আমাদেরকেই সরিয়ে রাখছে। আমাকে 25শে ডিসেম্বরের দিন বলা হলো সেন্ট্রাল কমিটি থেকে যে আপনাকে এরকম বিজেপি পার্টি অফিসে আসতে বলা হচ্ছে। তো আমি বললাম কেন? আমার বরকে জিজ্ঞেস করলাম কেন? তো বর বললো যে জানো না আজকে বাজপেয়ীজির জন্মদিন। তখন আমি বললাম জানি। ওমা, গিয়ে দেখি পার্টি অফিস পুরো ফাঁকা। আমি অরিজিনাল মানে যে পার্টি অফিসটা বিজেপি চালনা করে আর কি, মুরলীধর সেন লেন, আমি সেখানে গেছি। কিন্তু দেখি ওখানে আমাদের পাড়ারই একটা ছেলে দাঁড়িয়ে আছে, বলে দিদি আপনি এত দেরি করে আসলেন কেন? হলে কেন, আমাকে তো 10:30 আসতে বলা হয়েছে, আমাদের বাড়ি থেকে পার্টি অফিস খুব একটা দূরে না, বাড়ি থেকে আসতে যতটুকু। বললো 9টায় তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর এখন আর কেউ নেই পার্টি অফিসে, গিয়ে দেখুন পার্টি অফিসটি পার্টি অফিসে কিন্তু পার্টি অফিসের তালা পড়বে। আমার খুব মন খারাপ হলো। হ্যাঁ, এইরকম অবস্থা। তো এইভাবে ক্ষমতায় কিভাবে আসবে কে জানি। ওরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করলে কিন্তু একটু আটঘাট বেড়ে লড়াই করা উচিত। মমতা ব্যানার্জি কিন্তু কঠিন জিনিস, আমি অন রেকর্ড বলছি, মমতাদি কিন্তু কঠিন জিনিস। আমি মমতাদিকে খুব কাছ থেকে দেখেছি, মমতাদিকে যে না চেনে সে এখনো মায়ের গর্বে। কারণ যেভাবে এসআইআর ইস্যুটাকে তিনি ধরলেন, প্রথমে এসআইআর করতে দেবেন না, বেঁচে থাকতে কারোর নাম বাদ যেতে দেবেন না, তারপর নাম বাদ চলে গেল প্রায় 63 লক্ষের কাছাকাছি। তারপর এরকম একটা হাই ভোল্টেজ ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছেন তিনি, এবং এসআইআরটাকেই মূল ইস্যু এমনভাবে করলেন এই সমস্ত 26,000-এর চাকরি চলে যাওয়া, আরজিকর কাণ্ড সব এখন দামাচাপা পড়ে গেল। এটা পুরোটা তো তাহলে তার এই গেম প্ল্যান।
মমতা ব্যানার্জির? দেখুন, মমতা ব্যানার্জিকে আমি বললাম, মমতা ব্যানার্জিকে আপনি যতটা চেনেন আমি তার থেকে একটু হলেও বেশি চিনি, একটু হলেও বেশি চিনি। আমার ইচ্ছা হচ্ছে বিজেপি আমাকে ভবানীপুর থেকে টিকিট দিক। আমি ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, হ্যাঁ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চাই। জিততে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই জিততে পারবো। আমি মমতা ব্যানার্জির ব্যক্তিগত কোনো কুৎসা করবো না, ব্যক্তিগত কুৎসা মানে কোনো চরিত্র হনন করবো না, দাঁড়াতে পারবো, আমি জিতবই। আর মমতাদি এটা বুঝতে পারছেন যে মমতাদি এবার আর মমতাদি ক্যান নট কাম ব্যাক, মমতাদি আর ফিরে আসতে পারবেন না। তৃণমূল জিততে পারবে না? না, মমতাদি অনেক বড় বড় কথা বলছেন, আমি জিতবো অমুক তমুক, মমতাদি আর ফিরে আসতে পারবে না। বিজেপিরও তো সংগঠন নেই। না, বিজেপির সংগঠন না থাকুক, বিজেপি এমন একটা স্টান্ট দেবে, কি দেবে আমি সেটা জানি না। ভবানীপুর থেকে হয় আমাকে দাঁড় করাবে, আমাকে কারণ বিজেপি তো একটা সর্বভারতীয় দল, বিজেপি আমি দাঁড়াবো বললেই তো আর দাঁড়াতে পারি না। হয়তো মিঠুন চক্রবর্তী দাঁড়িয়ে গেলেন, হয়তো শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে গেল। দিদি তো শুভেন্দু ফোবিয়ায় ভুগছে এখন। শুভেন্দুর নাম শুনলে দিদি বলছে এই জল খা, দুরক জল বেশি খেয়ে নে। তার মানে ভোটের আগে বিজেপি এমন কিছু স্টান্ট দিতে পারে যাতে পারে, হ্যাঁ, হারতে পারে। দিদিকে হারানো তো মোস্ট ইজি। আর দিদি কিন্তু মহিলাদের খুব ভয় পায়। কিন্তু বাকি কেন্দ্রগুলোতে, সেখানে তো তৃণমূলের সংগঠন মজবুত রয়েছে, প্রত্যেকটা বুথে বুথ এজেন্ট রয়েছে, তো সেখানে কি হারানো সম্ভব হবে অন্য সিটগুলোতে? দেখুন, 294টা কেন্দ্রে তো আমাদের রাজ্য বিধানসভায় 294টা কেন্দ্র, সেই 294টা কেন্দ্রের কথা তো আমি বলতে পারবো না। তবে মমতাদির কেন্দ্রে, ভবানীপুর কেন্দ্রে যদি বিজেপি আমাকে প্রার্থী করে, আই ক্যান উইন।